মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাইয়ের সমাবেশ করবে ঋতব্রত তৃণমূল। আর সেই সমাবেশের প্রস্তুতি নিয়ে তারা বৈঠক করলেন আজ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছেন যেরকম শোনাবো আপনাদের, সেরকমই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 21শে জুলাই থেকে নতুন ভাবে শুরু করব, তবে পুলিশ আমাদের সভায় আসতে বারণ করছে, বাধা দিচ্ছে। কি বলেছেন শুনুন পরপর। তিনটা শহীদ পরিবারদের স্বাভাবিকভাবে এখন দেখুন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, গণতান্ত্রিক কাঠামোর মধ্যে 4টে কেন 40টাও মিটিং হতে পারে, তো যে যার মতো মিটিং করবেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দিনটা নাচাগানা করার জন্য নয়, দিনটা শহীদদের স্মরণ করবার জন্যে, সো কল্ড সেলিব্রিটিদের নিয়ে মাতামাতি করার দিন এটা নয়। শহীদদের স্মরণ করা, শহীদদের তর্পণ করা, এইটা হচ্ছে দিন। আমি শুনেছি এমনকি শহীদ পরিবারগুলোকে 21শে জুলাইয়ের যারা ছিলেন পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে এদিক নয় ওদিক যাও, মানে বিজেপির দিকে যাও, বিজেপি স্পন্সর বালিশের দিকে যাও, বালিশ পালিশ করতে যাও। তাদের আবার অনেক টাকার উপহারও দেওয়া হবে। আমি বলি আমরা তো খুব ক্ষুদ্র দল, আমরা 40 বছর ধরে এই পরিবারগুলোকে চাকরি থেকে শুরু করে যতটুকু আমাদের সাহায্য করা, যেদিন ঘটনা ঘটেছিল সেদিন আমাদের কোনো ক্ষমতা ছিল না। আমি জানি পুলিশ অনেক জায়গায় বলছে যাবেন না যাবেন না যাবেন না, আটকে দেবো আটকে দেবো আটকে দেবো। আমি প্রশাসনকে বলবো নিজের মতো নিরপেক্ষ থাকুন। এক পক্ষ হতে গিয়ে মনে রাখবেন জীবনটা অনেক দিনের। দিল্লি টলমল হলেও এখানে কিন্তু ঢলমল হয়ে যাবে, এবং যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে গোপনে গোপনে যোগাযোগও রাখছে। কেউ ভয় সহ্য করতে পারে, কেউ পারে না, এটা তাদের ব্যাপার। কেউ আত্মরক্ষা করতে পারে, কেউ পারে না। আমরা মাথা নিচু করে চলি না বলে আমাদের ফেস করতে হচ্ছে। তো আমরা যদি ফেস করতে না শিখি, বাংলাকে ভালোবাসতে না শিখি, দেশটাকে ভালোবাসতে না শিখি, মানুষের রায়টাকে সম্মান না জানাই, তাহলে নিজেরা একদিন আত্মগ্লানিতে ভুগবো না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বলছেন, অর্থাৎ অভিযোগ করছেন যেটা, যে পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে, শহীদ পরিবারগুলোকে ভয় দেখানো হচ্ছে যাতে কালীঘাট তৃণমূলের যে সমাবেশ সেই সমাবেশে তারা যোগদান না করেন। মানে সায়ন্তন দা ইঙ্গিতটা একেবারে আপনাদের দিকে স্পষ্ট যে আপনারা ঘুরিয়ে কালীঘাট তৃণমূলের এই সমাবেশ বানচাল করার চেষ্টা করছেন। শুনুন, এসব অপরাধ উনি করে এসছেন। এই যে আমি বসে আছি এখানে, আমার নামে 34টা মামলা দিয়েছেন যে আমি বোমা ছুঁড়েছি, আমি পুলিশকে ভয় দেখিয়েছি, আমি অমুককে আঘাত করেছি। তার মধ্যে 6টা মামলা ওনার সরকার থাকাকালীন অটোমেটিক খারিজ হয়েছে। এখনো পর্যন্ত 27-28টা মামলা আছে ওনার সরকার। আর আমার মতো কত হাজার হাজার কার্যকর্তার নামে এরকম মিথ্যা মামলা দিয়েছে। এসব কাণ্ড উনি করছে। যদি সৎ সাহস থাকে বলুন কোন শহীদ পরিবারকে পুলিশের পক্ষ থেকে ফোন করা হয়েছে, জানান। উনি হাওয়ায় বললে হবে না, পরিষ্কার করে বলুন। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। মানে মিথ্যে কথা, হ্যাবিচুয়াল লায়ার। কেউ বলেন বায়োলজিক্যাল লায়ার, আমি বলছি হ্যাবিচুয়াল লায়ার। মানে স্বভাবগতভাবে উনি মিথ্যে কথা বলেন, কোনো কারণ নেই, অকারণে মিথ্যে কথা বলেন। দ্বিতীয় কথা হচ্ছে 21শে জুলাইয়ের আর কি তাৎপর্য রয়েছে? 21শে জুলাই গুলি চালিয়েছিল সিপিএম এর পুলিশ, 21শে জুলাই মারা গেছিল কংগ্রেসের কর্মীরা, আর 21শে জুলাই সভা করলো তৃণমূল আর গালি দেবে বিজেপিকে। একটা সভাও তো তৃণমূলের, এখন বোধহয় 2 কি 3টে সভা হবে তৃণমূলের। দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে যে এখন যারা তৃণমূল এতদিন করলেন তারা 21শে জুলাইয়ের আসল কারণটাই জানলেন না। কারণ ওই সভা থেকে তো সিপিএম এর বিরুদ্ধে বলা হয়নি, ওই সভা থেকে বিজেপির বিরুদ্ধে সবসময় বলা হয়েছে, সর্বসময় বিজেপির বিরুদ্ধে বলা হয়েছে, বিজেপির বিরুদ্ধে বিষ ছড়ানো হয়েছে। এই যে এত মিথ্যে কথা কন্টিনিউয়াস বলেছেন, আর ওনার কাছে নিরপেক্ষতা, প্রশাসনিক নিরপেক্ষতা ওনার কাছ থেকে শিখতে হবে, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। যার দলের নেতা শওকত মোল্লা, যাকে মুখ্যমন্ত্রী বিধায়ক শওকত মোল্লাকে বলে তুমি তো বোমা বাঁধো, আর তারপর তার জন্য জেড ক্যাটাগরির সিকিউরিটি দেয়। ওনার দলের বিধায়ক চুচুড়া রশিদ মজুমদার, উনি মুখ্যমন্ত্রী সরকারি মঞ্চ থেকে বলছেন আরে 75 নাও 25 দাও। মুখ্যমন্ত্রী বিধায়ককে বলছে, তার থেকে নিরপেক্ষতা আশা করতে হবে? এ কি সম্ভব? ভালো হয়েছে তৃণমূল দলটা উঠে গেছে, এবং যত দিন যাবে মানুষের বিস্তৃতির অতলে চলে যাবে। কিন্তু হ্যাঁ, 21শে জুলাই শহীদ দিবস, তার মর্যাদা থাকা উচিত। কিন্তু যেভাবে পাগলু ড্যান্স,
নাচা গানা লম্প ঝম্প প্রভৃতি করে উনি এটাকে একটা হাস্যকর জায়গায় নিয়ে গেছেন, তাতে বিস্তৃতির অতলে উনিই পাঠিয়েছেন। তার একদম, জন্য মানে উনিই দায়ী। শান্তনদা শওকত মোল্লার কথা বলছিলেন, ভোটের প্রচারে গিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যদি আমি বাঁ হাত হই আমার ডান হাত হচ্ছে শওকত মোল্লা, তাকে নিজের সিকিউরিটিটা দিয়ে দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক, যে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এত অভিযোগ, তাকে তিনি বেস্ট পারফর্মার বলেছিলেন। হ্যাঁ শান্তনদা, দেখুন সমস্যা হচ্ছে যে সর্বসময় তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে উনি কাজ করে গেছেন এবং অলওয়েজ মিথ্যা কথা বলেছেন, অলওয়েজ। একটা কথা আছে, এই যে বারবার উনি বলছেন ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে ভয় আমার নামে 34টা মামলা করেছে, আমি তৃণমূলে গেছি? আমার নামে 34টা মামলা করেছে, আমি তৃণমূলে গেছি? একদম এই জায়গা থেকে আমি দেবনারায়ণদার কাছে যাব। দেবনারায়ণদা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন যে ভয় দেখানো হচ্ছে, ধরুন সেটা মেনেও নিলাম যে উনি যেটা বলছেন, কিন্তু তাহলে এটাও তো মানবেন দেবনারায়ণদা, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিল, অর্থাৎ তৃণমূল যখন ক্ষমতায় ছিল, তখন যেভাবে দল ভাঙানো হয়েছিল, বিজেপি বিধায়ক হোক, পঞ্চায়েত হোক, বা আপনার বলুন যে পঞ্চায়েত হোক বা পুরসভা হোক, সব জায়গায় যেভাবে ভাঙানো হয়েছিল, লোক নিয়ে আসা হয়েছিল, তখনও তাহলে সেই একই পন্থা ভয় দেখিয়ে? না, একটা উত্তর দিতে হবে। ভয় দেখালো মানে কদিন আগে বালিগঞ্জ থেকে হাজরা মোড় পর্যন্ত মিটিং হলো, সে মিছিল হওয়ার কথা বিচারপতি সৌগত ভট্টাচার্য পরিষ্কারই বললেন যে হাজরা বালিগঞ্জ থেকে হাজরা মোড়ে এই মানে 2.5 থেকে 3 ঘন্টার মতো হবে। সে সময় সকাল থেকে ডিজে বাজিয়ে কিভাবে অত্যাচার করা হয়েছে পঞ্চায়েত। যে সময় ভাঙানো হয়েছিল ক্ষমতায় যখন ছিল তৃণমূল, পঞ্চায়েত থেকে পুরসভা, তাহলে সেভাবে ভয় দেখিয়ে মানছেন? তাহলে বলছি এভাবে মার হয়নি। আপনি একটা কথা উদাহরণ দিন, এইভাবে পুরো হাজরা থেকে এভাবে ভাঙাননি আপনারা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন তখন এভাবে উনি ভাঙাননি। কেন আমার একটা কথা উত্তর দিন, পুলিশকে কেন বলছে? ভুলে গিয়েছেন দেবনারায়ণদা আপনি? কেন বলছে? কারণ পুলিশ কদিন আগে দেখিয়ে দিয়েছে যেখানে পুলিশ ছোট জগন্নাথ সমস্ত বিজেপি কর্মরত। দেবনারায়ণদা, পুলিশের প্রশ্ন তুললে পুলিশের ভূমিকা যে কি ছিল ওই গত 15 বছরে, একের পর এক উদাহরণ আছে দেবনারায়ণদা, তালিকা শেষ হবে না। করেনি এই দলটাই ভেঙে যায়। আমি আপনার কথা তো আমি আপনি শুধু বলি, রথযাত্রার দিন পুলিশকে ছোট জগন্নাথ বলছেন তো ভুলে গেছেন? তাপস দাস গার্ডেন রিচের কলেজের নির্বাচনকে কেন্দ্র করে খুন হয়ে গেল, একজন পুলিশের এসআই খুন হলো, কেন ব্যবস্থা নেননি? ব্যবস্থা নিতে গেছিলেন পুলিশ কমিশনার রঞ্জিত কর্মকার, এখনো তাকে তাড়িয়ে দিলেন। এই খুনটা হচ্ছে না। মানে দেবনারায়ণদা কোথাও গিয়ে ভুলে গিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন তার সভা করার জন্য 100টার বেশি সভা করার জন্য অনুমতি নিতে হয়েছে হাইকোর্টে। একটা কথা বলে নিচ্ছি না, আমি একটা কথা বলছি, আজকে না তৃণমূল ভাঙিয়েছে, ভাঙিয়েছে, কিন্তু দলটাকে শেষ করে দেয়নি। সিবিআই আজকে থেকে কেন্দ্র এবং রাজ্য ডবল ইঞ্জিন শেষ করে দিচ্ছে, পুরো পার্টিটাকে এরকম ভাবে দলটা উঠে গেছে, পার্টিটাকে শেষ করছে কারা? মানুষ দেখছে কারা পার্টি শেষ করছে। না বলছি তো, মানুষ দেখছে কারা পার্টি, মানুষ একজনকে সিবিআই ইডি ডাকছে সঙ্গে সঙ্গে এবিপি চলে যাচ্ছে, ডাকাত দল উঠে গেছে, লোক খুশি হয়েছে, সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে বিজেপি নির্বাচিত তৃণমূলে। সুতরাং তো বোঝাই যাচ্ছে আরে ও তো মনীশ গুপ্ত, যেটা খবর পাওয়া যাচ্ছে, তিনি আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠাতে চলেছেন, অর্থাৎ ইস্তফা দিতে চলেছেন মনীশ গুপ্ত। এই মনীশ গুপ্ত, যাকে জায়ান্ট কিলার বলা হতো, যাদবপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তিনি হারিয়েছিলেন একেবারে 2011-তে যখন পালাবদল হয়েছিল, তখন সবকিছু ভুলে গিয়ে এই মনীশ গুপ্ত, অর্থাৎ তৎকালীন স্বরাষ্ট্র সচিব, তাকে বিধায়ক মন্ত্রী পদে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনীশ গুপ্ত, সেই মনীশ গুপ্ত এবার তৃণমূল থেকে কালই প্রাক্তন মন্ত্রী, তিনি ইস্তফা দিতে চলেছেন বলেই খবর রয়েছে। মনীশবাবু, আপনি তৃণমূলের সঙ্গে সম্পর্ক কি ছেড়ে দিলেন? আমি তো তৃণমূলের সঙ্গে নেই, আমি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে নেই, আমি রাজনীতি ছেড়ে দিয়েছি তো। কোনো পার্টির পদে নেই, কোনো তৃণমূলের নেই, আমি কোথাও নেই, কোনো রাজনীতিতে নেই। আমি দক্ষিণ কলকাতা এখন অন্য বৈষ্ণব চট্টোপাধ্যায়, রত্না সুর এদের দিয়েছে, আমি তো বাদ। বিগত 5-6 বছরে তো আমি কোনো ভালো কোনো পদে ছিলাম না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন? আলাদাভাবে কিছু জানাইনি, আমি পরবর্তীকালে চিঠি নিশ্চয়ই পাঠাবো। এখন উপস্থিত আমাদের যে নতুন মুখ্যমন্ত্রী এসেছেন, উনি তো দক্ষ প্রশাসক এবং উনি জনপ্রিয় নেতা, উনি নিশ্চয়ই বাংলাকে অনেক উঁচু শিক্ষায় নিয়ে যেতে পারবেন। আমার সমর্থন আছে। আরো সুন্দরভাবে প্রশাসনটাকে উনি সাজাচ্ছেন,
তারপরে অর্থনৈতিক দিকে যেভাবে ইন্ডাস্ট্রি আনা ওটার প্রচেষ্টা চলছে, অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। আমার মনে হয় তাতে অনেক উন্নতি হবে বাংলায়। মানে রাজাগোপাল বাবু, এই মনীশ গুপ্ত যিনি যাদবপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, যাকে রাজ্যসভায় পর্যন্ত পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মনীশ গুপ্তের প্রসঙ্গ আরো একবার আমি এই জায়গায় বলতে চাইবো এই কারণে, কারণ 21শে জুলাইয়ের ফাইল খোলার জন্য কাকলি ঘোষ দস্তিদার তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন। তিনি সেখানে উল্লেখ করেছেন যে মনীশ গুপ্তর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মন্ত্রী সাংসদ করা হয়েছে, তৃণমূল জামানাতেও সঠিক তদন্ত হয়নি, আড়ালের চেষ্টা করা হয়েছে। সেই মনীশ গুপ্ত এবার ইস্তফা দিতে চলেছেন। হ্যাঁ দেখুন, মানে এই সমস্ত নেতারা যারা আগে আইএএস অফিসার ছিলেন, মানে সাধারণত আইএএস অফিসাররা খুব একটা রাজনীতিতে আসতেন না, কেননা সরকার থাকাকালীন তাদের রাজনীতির ধনধারণ তারা বুঝতেন, তারা কেউ খুব একটা আসতেন না। কিন্তু যারা অত্যন্ত অ্যাম্বিশাস, এই ভদ্রলোক আমরা জানি যে 21শে জুলাইয়ের গুলি চালানোর উনি তখন বোধহয় খুব পুলিশের মানে চিফ সেক্রেটারি ছিলেন, হোম সেক্রেটারি ছিলেন। তো এই জায়গায় দাঁড়িয়ে ওনাকে নিশ্চয়ই ওনার সঙ্গে কথাবার্তা নিশ্চয়ই বলা হয়েছে, যে উনি ডিরেক্টলি অর্ডার হয়তো দেননি, যখন এই ধরনের ঘটনা হচ্ছে নিশ্চয়ই ওনার একটা পারমিশন ছিল। তো যাই হোক, সেগুলো যাই ঘটুক না কেন, এই ভদ্রলোক তো আসছে, এবং তার চেয়ে বড় কথা যে ধরনের প্রশংসা উনি করলেন, এই আনডিজার্ভড প্রেইজ যেটাকে বলে, যেটার হঠাৎ শুভেন্দুর এত প্রশংসা, এটা আমার কাছে অবাক লাগছে। এই আনডিজার্ভড প্রেইজটার মধ্যেই কোনো একটা স্ক্যান্ডাল লুকিয়ে আছে বলে আমার ধারণা। তবে দেবস্মিতা, একটা কথা বলি, যে দেবনাথবাবু কিছুক্ষণ আগে বললেন যে পলিটিক্যাল পার্টির কোনো মৃত্যু হয় না। এটা আমি উদাহরণ দিয়ে অনেকগুলো বলতে পারি, যে স্বতন্ত্র পার্টি ছিল 71 সালে, বিরাট তার ক্ষমতা স্বাধীনতার পরে, 71 এসে হারিয়ে গেল। জনতা দল যেটা এসেছিল ক্ষমতায় 1977-এ, তারাও হারিয়ে গেল। জনতা পার্টি হারিয়ে গেল, বা লোক দল, ভারতীয় লোক দল, সে হারিয়ে গেল। প্রজা সোশ্যালিস্ট পার্টি, সংযুক্ত জনতা দল, তাই বলছি, সবই হারিয়ে গেছে। এই মমতার দলটাও মানে হারিয়ে যাবে বলে যেভাবে তার রক্তক্ষয় ঘটছে, আমার মনে হয় না যতই দেবনারায়ণ, হ্যাঁ আমি কোনো বাধা দিই না ডক্টর সাহেব, আপনি হ্যাঁ শুনুন না আমার কথাটা, হ্যাঁ আপনার সময় আসলে বলবেন। তার ফলে যেটা ঘটার সম্ভাবনা আছে, যে সবাই মানে এখনও যারা মনে করছে তৃণমূলে থাকলে হয়তো টেলিভিশনে আসা যাবে, বা হয়তো মাটির মুখপত্র করা যাবে, তারাই তৃণমূল করছে, কারণ এখন তো লোক নেই, এখন তাদের হয়তো একটা চাহিদা বাড়বে। কিন্তু এইগুলো আর বেশি দিন থাকবে না। ঋতব্রত হয়তো দাবি করে বসবে যে আমরাও টেলিভিশনে লোক পাঠাবো, বা অন্য বা আরও যেসব ভাঙন ঘটেছে তারাও বলতে পারে। তো যাই হোক, এটা ভবিষ্যতের সমস্যা। তবে যে দলের যে পলিটিক্যাল পার্টির ভাঙন হয় না, এটা সত্য কথা নয়। তৃণমূলের ভাঙন আরেকটা, যে আমি এতগুলো লিস্ট বললাম, আরও অনেকে আছে, তার মধ্যে কিন্তু তৃণমূল নামটাও শীঘ্রই যোগ হতে চলেছে। যারা দুদিন আগেও তৃণমূলের এত সুখ্যাতি করতেন, তারা দেখা যাচ্ছে আর মানে তৃণমূলকে কীভাবে নিন্দা করা যায়, এবং যে সরকার এসেছে তাকে কি করে, তার এক মাসের দু মাসের কাজের মধ্যে দিয়ে দু মাস এই সরকার এসেছে, সেটা নির্বাচনের আগে কোথায় রেখেছে। আপনি যেটা বলছেন যে পরিমাণ ভোট পেয়েছে তৃণমূল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলটাকে ধরে রাখতে পারবে না কেন? এভাবে তার হাত ছেড়ে প্রত্যেকে চলে যাচ্ছে কেন? যাবে, তারা বাঁচার জন্য যাবে না। দেখুন, ফলতাতে 4% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। 4 মের পরে একটাই নির্বাচন এখনো পর্যন্ত হয়েছে, সেটা হচ্ছে ফলতার বাই ইলেকশন। সেখানে 4% তৃণমূল ভোট পেয়েছে। এবার দেখুন না নন্দীগ্রামে বাই ইলেকশন হবে, বাই ইলেকশন রেজিনগরে হবে, তৃণমূল কংগ্রেস 4% অতিক্রম করতে পারে। দেখুন না, একটা সময় দিতে হবে তো। এটা সমাজের ট্রানজিশন হয় না। দেখুন আমি এখান থেকে সলিলদার কাছে যাব, মানে সলিলদা সেই ঘুরে ঘুরে 21শে জুলাই, যে 21শে জুলাইয়ের যেদিন ঘটনা ঘটেছিল, সেই সময় তৎকালীন মানে স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত, যিনি আগামীকালই মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠাবেন বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই 21শে জুলাইয়ের ফাইল খোলা নিয়ে কাকলি ঘোষ দস্তিদার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন এই মর্মে যে সব রকম ফাইল লোপাট করে দেওয়া হয়েছে, তদন্ত হয়নি, ঘটনাটা আড়াল করার চেষ্টা করা হয়েছে তৃণমূল জামানায়। এই মনীশ গুপ্তর অর্ডারেই তো ফায়ারিংটা হয়েছিল, তার ফলেই তো এই 21শে জুলাইয়ের সূচনা তো ওর থেকেই হয়েছে। তারপরে তাকে বিধানসভায় দাঁড় করিয়ে তাকে মন্ত্রী করা হলো, ক্যাবিনেট মিনিস্টার করা হলো। জমি রক্ষা আন্দোলনের সময় উনি চিফ সেক্রেটারি ছিলেন।
তখন ফায়ারিং কে করিয়েছিল? উনি করিয়েছিলেন। আর তাহলে সেই লোকটাকে, এবং যারা যারা আজকে বলতো জমি রক্ষা আন্দোলনে, যে মেদিনীপুরে যখন জমি রক্ষা আন্দোলনে যখন অতগুলো লোক মারা গেল, তার জন্য দায়ী কে? কে দায়ী ছিল? সেটা আজ পর্যন্ত কোনো, সেই কমিশন হলো, অনেক কিছু হলো, কিচ্ছু বেরোলো না। 21শে জুলাইয়ের ঘটনার কোনো রিমেডি হয়েছে? মানুষ এই শহীদ বরণ দিবস হচ্ছে, কিন্তু শহীদদের কোনো কম্পেনসেশন হয়েছে? এই গুলি চালানোর কোনো বিচার বিভাগীয় কমিশন কোনো রায় দিয়েছে? আমরা কেউ জানি না। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু অন্ধকারে। 21শে জুলাইয়ের ঘটনা বলো, জমি রক্ষা আন্দোলনের ঘটনা বলো, ওনার ওই সেই সিঙ্গুরের সেই ন্যাশনাল হাইওয়ের ওপর 27 দিন তথাকথিত অনশন করার ঘটনা, কি অনশন করেছেন না করেছেন তার সাথীরা সবাই জানিয়ে দিয়েছে। সেগুলো পাবলিক মিডিয়াতে এসছে, লাইভ টিভিতে আমরা দেখতেও পেয়েছি, বলতে শুনেছি সমস্ত কিছু। ওনার সত্যতা নিয়ে, ওনার পবিত্রতা নিয়ে, ওনার অনেস্টি নিয়ে, সততা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। সলিলদার কথা অ্যাড করছি, কতগুলো ঘটনা বিস্তৃতির অতলে হয়তো অনেকের চলে গেছে। 93 সালের ঘটনায় যারা যুক্ত ছিল সে সমস্ত পুলিশ অফিসার, তুষার তালুকদার ছিলেন কলকাতা পুলিশ কমিশনার, কোনো ব্যবস্থা হয়নি। রজপাল সিং এর নেতৃত্বে শিয়ালদাতে গুলি চলেছিল সেই যুগে, যদি সলিলদার নিশ্চয়ই মনে আছে। 6 জন মারা গেছিল। পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়রা বাংলায় বোম রেখেছিলেন, রজপাল সিংকে উনি রাজ্যের মন্ত্রিসভায় নিয়েছিলেন। ভুলে গেলে চলবে না। সিবিআই, আমি নাম করে বলছি, সিবিআই নন্দীগ্রামে চার্জশিট দিয়েছিল, 4 জন আইপিএস এর নাম ছিল, তার মধ্যে একজন ছিলেন তৎকালীন আইজি পশ্চিমাঞ্চল অরুণ গুপ্ত, তাকে উনি ডিজি প্রেজেন্ট করেছিলেন, প্রমোশন দিয়েছিলেন, এবং সিবিআই কে চার্জশিট ফেলার অনুমতি দেওয়া হয়নি সরকারি অফিসারদের, আইপিএসদের বিরুদ্ধে। এই কর্মকাণ্ডগুলো উনি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। ইন দ্য প্রসেস, দেবস্মিতা, ইন দ্য প্রসেস মানুষকে বোকা বানিয়েছে। একদম এই জায়গা থেকেই প্রশ্ন, মানে যে 21শে জুলাই বা নন্দীগ্রামের ঘটনা যাকে কেন্দ্র করে তৃণমূল ক্ষমতায় এসেছিল, তখন যাদের যাদের নাম জড়িয়েছিল তাদের ক্ষেত্রে তদন্ত তো হয়নি, অ্যাকশন তো নেওয়া হয়নি, বরং তাদের পদোন্নতি হয়েছে। এবার কি তাদের সেই শাস্তি হবে? দোষীদের কি শাস্তি হবে? মানে দেবনারায়ণ দা, মানে সেই 21শে জুলাইয়ের সেই ঘটনা, সেই 21শে জুলাইয়ের শহীদ পরিবার, তারা কি বিচার পেয়েছে? যে নন্দীগ্রাম আন্দোলনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল, তারা সেই পরিবারগুলোকে বিচার পেয়েছে তৃণমূল জামানায়? শোনো, মানুষ হায়রে সত্য কঠিন ভারী, ইচ্ছা মতো গড়তে নারী, সায়ন্তন রবীন্দ্রনাথের কথা। ইচ্ছা মতো আজকাল অনেক কিছু বলে গেল, ও মিথ্যে বলেছে, এই মিথ্যে বলেছে, কাউন্টার করার লোক নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে না, আজকে মমতা ব্যানার্জি যাদের মরেছিল নিঃসন্দেহে চেষ্টা করেছে, এবং প্রত্যেককে যারা মারা গেছে প্রত্যেকের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছিল। এটা তো প্রশ্ন নয় সুযোগ সুবিধা মানে তার জন্য কমিশন তৈরি করেছে, কমিশন তৈরি করেছিল। কিন্তু আমি যেটা কথা হলো, আপনি তো বললামই অরুণ গুপ্ত প্রভৃতি অফিসারদের কথাই, আমি আর নতুন ওই প্রসঙ্গে যেতে চাই না। এখন সব থেকে বড় নেতা কে ওনার? অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছে বাঘের মতো লড়ছে। আমরা বাঘ মানে আগে তো তৃণমূল বানালো অনুব্রত মণ্ডলকে, আর এখন বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন বাঘের মতো লড়ছে না শিম্পাঞ্জির মতো লড়ছে, সে তো ভবিষ্যৎ বলবে। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস দলটা শুধুমাত্র পিসিআর ভাইপোর পার্টি হয়ে থেকে গেল, জনগণের থেকে পালাবদল হয়েছে, তৃণমূল এখন শিবিরে ভাগ হয়ে গিয়েছে। আর এই পালাবদলের রাজ্যে সামনে 21শে জুলাই, আর তার আগে কিন্তু চাপানোতর একেবারে চরমে পৌঁছেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেরকম আপনাদের বলছিলাম, তারা আরো একা হয়ে গেল। কালীঘাট তৃণমূলের ফাটল আরো চওড়া হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।